দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সহ স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে। আমরা প্রতিদিনের যে খবর থাকে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং নিশ্চয়ই আপনারা জানেন যে বেশ কদিন ধরেই বাংলাদেশের জাতিরাষ্ট্রের যিনি প্রতিষ্ঠাতা এবং জনক, তার জন্ম শতবার্ষিকীর নানা আয়োজনকে নিয়ে অতিথিরা আসছেন, তারা মন্তব্য করছেন, সব কিছু মিলে এটি একটি অনবদ্য আয়োজনে পরিণত হয়েছে এবং আজকেও সেটির ব্যতিক্রম ঘটেনি এবং আজকেও সেগুলো নিয়ে অনেক খবরই আমরা প্রচার করেছি। কিন্তু যে বিষয়টি থাকে যে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার আধিপত্য বা একে অপরের সাথে সম্পর্ক কিংবা নানা মাত্রিকতায় আমরা দেখেছি যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু নিয়ে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক, আবার কারোর সঙ্গে বৈরী সম্পর্ক, এরকম একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে বিষয়গুলো, যে তার এ পর্যন্ত যে নীতি, সেই নীতির কারণে প্রত্যেকের সঙ্গে একটা সহ অবস্থান এবং একটা ভালো অবস্থান নিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। সম্প্রতি যারা আমাদেরকে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন সেগুলোর আর্কাইভ ফুটেজ তো আছেই, আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যখন করোনা মহামারী আবারও নতুন করে থার্ড ওয়েভ বা ফোর্থ ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের এই পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক কতটা উষ্ণ হচ্ছে, সেই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই। সম্পর্ক শিরোনাম রেখেছি আমরা, যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ ফারুক খান এমপিকে আমরা পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি। এবং আমরা আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব, স্যার স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ স্যারকে অনেকদিন পর আমরা পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি। এবং হারুন হাবিব, মুক্তিযোদ্ধা লেখক, সাংবাদিক, গবেষক, তাকে পেয়েছি। আমরা হয়তো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং যে কথা বলছিলাম যে একেবারে শি জিনপিং থেকে শুরু করে জাস্টিন ট্রুডো, তাদের ভিডিও বার্তা, কিংবা মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যিনি আজকে এসছেন, এবং নরেন্দ্র মোদীর আগমনের মধ্য দিয়ে এই কর্মসূচিটি শেষ হবে, সব কিছু মিলিয়ে আমরা যদি একেবারে সিম্পল একটি শিরোনাম, সম্পর্ক ঠিক আছে কিনা, ফারুক খান কি বলবেন? সব থেকে প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এটিএন নিউজকে যে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এবং সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে একসাথে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু আমি প্রথম বক্তা, আমার মনে হয় আমাদের প্রজন্ম, আমরা যারা আজকে বক্তব্য রাখছি এবং আমরা যারা আজকে বাংলাদেশে আছে, আমরা উই শুড বি ভেরি প্রাউড যে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার গোল্ডেন জুবলি বা রজত জয়ন্তী একসঙ্গে পালন করার মতো আমাদের সৌভাগ্য হচ্ছে। এই ধরনের বড় অনুষ্ঠান আগামীতে পরবর্তী প্রজন্ম বা আমাদের প্রজন্মে আর কারা কি দেখতে পাবো আমরা জানি না। যাই হোক, যেহেতু আর আমি আপনার কথার সাথে একটু দ্বিমত করি, 26 তারিখের পরে কিন্তু আমাদের এই অনুষ্ঠান শেষ হবে না। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান চলবে, এটা ধারাবাহিকভাবে চলবে। তো যাই হোক, আমি কিছু বলার পূর্বেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদানদের এবং সেই সাথে স্মরণ করছি ভারতের সশস্ত্র বাহিনীর সেই সব জওয়ানরা যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধুর সাথে নিহত তার পরিবারবর্গকে, আমাদের জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের প্রথম বাংলাদেশ সরকারে দায়িত্ব পালন করেছেন এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্পর্ক, আপনি যে কথাটা বললেন, আপনি আপনার ভূমিকাতেই বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে শুধুমাত্র আমি আমাদের এই অঞ্চল কেন বলবো, সারা বিশ্বের সাথে আমরা বঙ্গবন্ধুর সেই যে প্রণীত নীতি ফ্রেন্ডশিপ টু অল ম্যানেজ টু নান, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই আলোকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমার মনে হয় আমরা খুবই সাকসেসফুলি, জনাব শেখ হাসিনার নেতৃত্বে খুবই সাকসেসফুলি এই পররাষ্ট্র নীতিকে আমরা আমাদের নীতি হিসাবে নিয়ে সকলের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছি। এবং যার একটা বড় প্রমাণ আপনি যেভাবে নিজেই বলেছেন যে গত 7-8 দিন থেকে আমরা দেখছি আমাদের এই অঞ্চলের পাকিস্তান ছাড়া প্রতিটি দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা আমাদের দেশ সফর করছে এবং তাদের যে বক্তব্যগুলো বাংলাদেশের উন্নয়ন, জনাব শেখ হাসিনার লিডারশিপ,
বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ এটা নিয়ে তারা যে বলছে, এটা প্রত্যেকটা ভেরি এনকারেজিং। এবং শুধুমাত্র তাই নয়, বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ, আপনি বলেছেন চীনের প্রেসিডেন্ট, আমরা দেখেছি কানাডার প্রধানমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন অন্যান্য অঞ্চলের দেশে তাদের শুভেচ্ছা বার্তা আসছে। সকলেই বাংলাদেশকে এই উপলক্ষে সম্ভাষণ জানিয়েছেন। আর আমি মনে করি সেই সঙ্গে আমরা যদি বলি, আন্তর্জাতিক পর্যায়েও ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে গ্রহণ করা থেকে শুরু করে রিসেন্টলি বঙ্গবন্ধুর নামে একটা স্কলারশিপ দেওয়া, এই প্রতিটাই প্রমাণ করে যে বাংলাদেশ এই বিশ্বের দরবারে যেভাবে অনেকে ভেবেছিল 1972-এ, কেউ কেউ বলেছিল বাংলাদেশ উইল বি বাস্কেট কেস, আমরা প্রমাণ করেছি বাংলাদেশ বাস্কেট কেস হয়নি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি তার জীবদ্দশায় আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন। মুক্তির জন্য যখন তিনি ডাক দিয়েছিলেন, তখনই ষড়যন্ত্রকারী তাকে হত্যা করে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারই কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির পথে এগিয়ে যাচ্ছি। আশা করছি যে 2041 সালের বহু পূর্বেই বাংলাদেশ এক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তো আমি সার্বিকভাবে আমার এই প্রারম্ভিক বক্তব্যের শেষে বলবো যে আমরা যে অনুষ্ঠানগুলি করছি, এই অনুষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশ প্রমাণ করেছে যে কিভাবে নেইবারদের সাথে, রিজিওনাল নেইবারদের সাথে সুসম্পর্ক স্থাপন করে। আপনি ঠিকই বলেছেন যে নেইবারদের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাগুলোকেও কিভাবে আলোচনার ভিত্তিতে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আমি মনে করি এটা শুধু আমাদের এই অঞ্চলে নয়, বিশ্বে বাংলাদেশ এই দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আগামীতেও স্থাপন করে যাবে। জি, আমরা একটু ইমতিয়াজ স্যারের কাছে যেতে চাই। স্যার, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন যে আমাদের দুই বৃহৎ প্রতিবেশী, একদিকে ভারত, অন্যদিকে চীন। আমরা প্রায়শই সংবাদ শিরোনাম আমাদের করতে হয় তাদের সীমান্তে নানা ধরনের উত্তেজনার বিষয়গুলো প্রায়শই আমরা হেডলাইন করি, এমন একটা দিক। আবার আমরা শ্রীলঙ্কাতে চীনের যে প্রভাবটি দেখি, সেগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। আবার সেই নেপাল, মালদ্বীপ, একেবারে অনেক বেশি চীন এর সঙ্গে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু। আবার ভারত যখন আমাদের এই অনুষ্ঠানগুলোতে একেবারে 100টি মুজিব কোড সহ 6টি বুতাম থাকবে, 2টি পকেট থাকবে, এরকম তাদের গণমাধ্যমে এই খবরগুলো ছাপে, তখন কিন্তু একটা ব্যাপার থাকে। আবার চীনের শি জিনপিং যে ভিডিও বার্তাটি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে কূপের পানি খাচ্ছ, মানে একটি চাইনিজ প্রবাদ, যে সেই কূপটি কারা তৈরি করলো সেটির প্রতি আমাদের শ্রদ্ধাশীল এবং মর্যাদাশীল আচরণ করতে হবে। অনেক কিছু হয়তো নিশ্চয়ই স্যার আপনার যোগ করার আছে। ইমতিয়াজ স্যার। ধন্যবাদ। না, আমার মনে হয় ফারুক ভাই ইতিমধ্যে বলে ফেলেছে ওই ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল এর যে বিষয়টা, ম্যালাইস টুয়ার্ডস নান। মনে রাখতে হবে যে এই প্রিন্সিপালটা কিন্তু স্বাধীনতার আগের থেকেই এটা প্রিন্সিপাল। আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো বার হয়েছিল 1970-এ, নির্বাচনের যে ম্যানিফেস্টো, সেখানে স্পষ্টত এই জিনিসটা ছিল। এবং তারও একটা কারণ ছিল, যেহেতু পাকিস্তান তখন সেন্টো এবং সিয়াটোর মেম্বার ছিল, এবং এই ক্লজে স্পষ্টত বলা আছে যে আমরা সেন্টো আর সিয়াটোর মেম্বার থাকবো না, আমাদের এই ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইস টুয়ার্ডস নান থাকবো। সো এই প্রিন্সিপাল অনেকেই ভুল করে ভাবে যে এটা বুঝি আওয়ামী লীগ সরকার বা বাংলাদেশ বুঝি স্বাধীনতা পরে করেছে। আসলে না, এই প্রিন্সিপালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, কারণ এই প্রিন্সিপালটা বাংলাদেশের সভ্যতার সাথে সম্পর্ক। আমরা হয়তো 71-এ হয়তো স্বাধীন হয়েছে বা নতুন একটা রাষ্ট্র হয়েছে, কিন্তু বাংলাদেশ বা বেঙ্গলের সভ্যতা কিন্তু অনেক পুরনো, যেটা খুব স্পষ্টভাবেই 1974-এ যখন বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দেন, উনি কিন্তু স্পষ্টত বলেছেন যে আমরা সেঞ্চুরিজ ওল্ড এক্সপ্লয়টেশনের কথা বলেছেন, 25 বছরের এক্সপ্লয়টেশন না, যে আমরা সেঞ্চুরিজ ওল্ড এক্সপ্লয়টেশন থেকে বার হয়েছে, 100 বছরের এক্সপ্লয়টেশন থেকে বার হয়েছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটা বাংলার বা বেঙ্গলের একটা ঐতিহ্য বলা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় বলে এসেছি এবং এখনো তাই,
যে যেসব দেশের সাথে সম্পর্ক আছে তাদের হয়তো শত্রু থাকতে পারে বা তাদের হয়তো ভিন্ন ধরনের বন্ধু থাকতে পারে, সেটা নিয়ে আমরা কখনোই মাথা ঘামাইনি। চীনের শত্রু বা ভারতের শত্রু যদি হয় ভারতের শত্রু, সেটা আমার শত্রু না। এবং ঠিক একইভাবে তাদের যারা বন্ধু, সেটার ব্যাপারে কিন্তু আমরা কখনো মাথা ঘামিনি। আমি দুটো উদাহরণ দিলেই হয়তো হবে। চীনের একটা বড় বন্ধু হলো মিয়ানমার, কিন্তু এই ব্যাপারে আমরা চীনের সাথে কখনো এটা নিয়ে কথা বলিনি, আমরা তুলিওনি। একই সাথে ভারতের অন্যতম বন্ধু ইসরায়েল, সেই ব্যাপারেও কিন্তু আমরা আমরা কখনো সেটা নিয়ে কথা বলিনি, বরং আমরা সবসময় প্যালেস্তাইনদের সাথেই ছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে যেই 50 বছরের 71-এর যে 50 বছর, সেই 50 বছরে কিন্তু বড় যেটা দম্ভ আমি বলবো, আমরা এখানে যারা আছি সবাই ছোটখাটো ভাবে 71-এরই মানুষ। আমি যদিও সবচেয়ে হয়তো কনিষ্ঠ হয়তো হব, আমি ক্লাস 9-এর ছাত্র হয়তো ছিলাম। তো সেই হিসাবে আমিও আমার বাবা মাকে ছেড়ে পালিয়ে আগরতলায় যাই। তারপরে কি বলা হয়, একেবারে রীতিমতো ফুটপাতে ঘুমিয়েছিলাম প্রথম রাত। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, 71-এর ছাত্র হিসাবে নবম শ্রেণীর, এখন যেটা একটা বিশাল দম্ভ, এখন মানে বডি ল্যাঙ্গুয়েজই বাংলাদেশের পরিবর্তন হয়ে গেছে। যার জন্য আমরা আশা করব যারাই আমাদের সাথে বন্ধুত্ব রাখবেন, তারা যেন সেই জিনিসটা মনে রাখেন। এটা দুটো এক্সেপশনালিটি বলে আমি শেষ করব এই শুরুর আলোচনায়। একটা হলো বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ যেটা পিপলস রিপাবলিক। কোনো সাউথ এশিয়ায় কিন্তু পিপলস রিপাবলিক নেই। পৃথিবীতে মাত্র 5টা দেশ বর্তমানে আছে যারা পিপলস রিপাবলিক। সবচেয়ে পুরনো হলো নর্থ কোরিয়া, তারপরে চায়না, লাওসও পিপলস রিপাবলিক, বাংলাদেশ পিপলস রিপাবলিক। তো এই পিপলস রিপাবলিকের জন্য একটা এক্সেপশনালি, কিন্তু দক্ষিণ এশিয়ায় কোনো পিপলস রিপাবলিক নেই। তারপরে যেই কারণে আমরা পিপলস রিপাবলিক, সেটা হলো 71-এ আমরা কিন্তু একটা আর্ম স্ট্রাগলের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। এটা কিন্তু কেউ হয়নি, মানে এটা কেউ পারেনি। এবং সেই জায়গায় একটা সিভিল মিলিটারির একটা বিরাট সম্পর্ক। আমি নিজে যখন ওপারে যাই, ইপিআর একজন জওয়ান আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, অফিসারও না। এই যে ইপিআর এর জওয়ানের নেতৃত্ব মেনে নেওয়া, এই যে সম্পর্ক, এটা কিন্তু একটা নতুন ঐতিহ্য করেছে। এই কারণে আমি মনে করি আজকের যে বাংলাদেশে যে একাধিক ব্যক্তি আসছেন, তার বড় একটা কারণ হলো যে 71-কে পার হয়ে 2021-এ যে অবস্থায় আমরা এসেছি, যে কাঠামো যেটা আমরা করেছি, যেটা ফারুক ভাইও কিছুটা বলতে চেষ্টা করেছিলেন, সেটা যত বেশি আমি বাড়াতে পারবো এখন থেকে, তত বেশি আমি মনে করি যে আমাদের সম্মান, আমাদের যে রেসপেক্ট এবং ওই যে সভ্যতার কথা বললাম, সেই সভ্যতার অহংকার নিয়ে আমরা থাকতে পারবো। বাহ, দারুণ। মানে আমি একেবারে মুগ্ধ বিষয় নিয়ে শুনছিলাম, এবং বিশেষ করে ইমতিয়াজ স্যার একটা ছোট্ট সূত্র, মানে স্যারের কথার মধ্যে যেটি আমরা যারা কথা বলছি আজকে, ফারুক খান স্যারকে দেখছি, হারুন হাবিব স্যার আছেন, ইমতিয়াজ স্যার তো বলেই ফেললেন যে তখন নবম শ্রেণীর ছাত্র আগরতলা যাওয়ার সেই অভিজ্ঞতাটা। হারুন হাবিব ভাইয়ের তো সে সময় একটা ক্যামেরা ছিল, মুক্তিযুদ্ধের পাশাপাশি অসংখ্য ছবি তুলেছেন, সেই ছবিগুলো দেখার সুযোগ হয়েছে, লিখেছেন, সেগুলো পড়ার সুযোগ হয়েছে। আবুল হাসান চৌধুরী স্যার, তার পরিবার, তার বাবা কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, মানে একেবারে পারিবারিক একটা আবহর মধ্য থেকে মুক্তিযুদ্ধকে চর্চার মধ্য দিয়ে যে বাংলাদেশটি হয়েছে, সেই বাংলাদেশটির 50 বছর আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই এরকম একটি জায়গায় বাংলাদেশকে দেখব। আমরা কি ভেবেছিলাম, বা আজ থেকে 10 বছর আগেও কি এই ভাবনাটার মধ্যে আমরা কেউ কি দাঁড়াতে পেরেছিলাম? হয়তো পারিনি, বা অনেকেই হয়তো দেখেছেন। কিন্তু যে নেতৃত্ব আমরা দেখছি, সেই নেতৃত্বের ধারাবাহিক একটি দিক, আরেকটি ভিশন, মানে যেটি ফারুক খান স্যার শুরু থেকে একটু বলার চেষ্টা করলেন। সব কিছু মিলে আবুল হাসান স্যার, আপনার কাছ থেকে একটু শুনবো যে সেইটি যদি পরিষ্কার থাকে, আমার লক্ষ্য যদি স্থির থাকে, অন্যের সঙ্গে সম্পর্ক যাই হোক না কেন, আমি বাংলাদেশ, আমার স্বকীয়তা, আমার আত্মমর্যাদা, সেটিকে সামনে তুলে ধরাই তো রাজনীতি। কি বলবেন আবুল হাসান স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ জানাবো যে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আমাকে আপনারা সংযুক্ত করেছেন। এখানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক সফল মন্ত্রী, আমার বন্ধু, এক সময়কার আমরা একসাথে সহকর্মী ছিলাম। তার থেকেও বড় কথা,
একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিন্তাবিদ, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সম্ভবত চেয়ারম্যান আছেন এখানে, বিশিষ্ট আলোচক, চিন্তাবিদ, লেখক প্রফেসর ইমতিয়াজ হাবিব, ইমতিয়াজ আহমেদ, আমাদের ইমতিয়াজ ভাই আছেন এখানে, হারুন ভাই, হারুন হাবিব। আমি সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। এবং সবার আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমি একজন মাঠের কর্মী, আমি স্কলার নই, সেজন্য আমার ভুল হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে পৃথিবীর কোন দেশ এইভাবে ঐক্যবদ্ধ হয় নাই এক নেতার আহ্বানে, যেটা আমরা ৭১ হয়েছিলাম। অনেক উদাহরণ আমার মনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় চার্চিল এবং ক্লেমেন্ট অ্যাটলির একটা জাতীয় সরকার হয়েছিল, কিন্তু তাদের বিরোধিতা যায় না। ভারতে আমরা কি দেখি? নেতাজি ভার্সাস মহাত্মা গান্ধী একটা পর্যায়ে, নেতাজি ভার্সাস শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকটা পর্যায়ে। কিন্তু বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সূচনা হয়, যখন বিশ্ববাসী অনেক কিছু মন্তব্য করেছিল, তারপরেও একেবারে সম্পূর্ণ দ্বিখণ্ডিত পৃথিবী থেকে, প্রফেসর আই নো মে রাইট বুকস অন দিস, দ্বিখণ্ডিত পৃথিবীর বহু দেশ থেকে আমরা সাহায্য সমর্থন পেয়েছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের সাহসী শহীদ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি দাঁড়িয়ে তাদের হাজার হাজার সৈনিক আত্মহতি দিয়েছেন, এটা কৃতজ্ঞ চিত্তে আমরা স্বীকার করি। কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নেতা ভারতে প্রত্যাবর্তন পা রেখেই একটা জিনিস সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক্যালি আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে সুপ্রতিষ্ঠিত করেছেন, আমাদের দুই দেশের বন্ধুত্ব, দুইটা স্বাধীন সার্বভৌম দেশের বন্ধুত্ব। সেটারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে অসম্ভবকে সম্ভব করেছি। যে সমস্ত ওই কিসেঞ্জারের জঘন্য কথা যদি বাদও দেই, বাস্কেট কেস, একেবারে ওয়াইল্ডেস্ট ড্রিম যেটা বলে, সেটার থেকেও আমরা এগিয়ে গেছি। বাংলার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশকে নিয়ে যারা আমাদের প্রশ্ন করতো, আমি সব সময় নিতে চাই না যে তোমাদের দেশ ডেন্সলিয়েস্ট পপুলেটেড কান্ট্রি, সবচেয়ে ঘনবসতি সম্পন্ন, 14.5 কোটি, তোমাদের তো খাদ্যই নাই। আজকে আমাদের জমির সীমানা বাড়ে নাই, কিন্তু বেড়েছে জনসংখ্যা। সেই জনসংখ্যার ভিতরে আমরা কিন্তু সারপ্লাস। আজকে আমি শ্রদ্ধা নিবেদন করছি 30 লাখ শহীদদের, যাদের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, 2.5 লাখের মা বোনের ইজ্জতের বিনিময়ে। ভাই ফারুক খান যথার্থভাবেই স্মরণ করেছেন 4 নেতা যারা মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন, জনাব মনসুর আলী, জনাব কামরুজ্জামান, তাদের সকলকে। এবং আমরা এটাও স্মরণ করি 15ই আগস্টে 71-এর যে বারবারিক হত্যাকাণ্ডের পরে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে, কেবলমাত্র তার 2 মেয়ে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন আমরা জানি শেখ রেহানা ইউরোপে ছিলেন। এরপরে আমরা ধারাবাহিকতা, অত দূর যাবার তো দরকার নাই। গত বছর যখন প্যান্ডেমিক শুরু হয়েছিল, কি সব কথাবার্তা আমরা বাংলাদেশ সম্বন্ধে শুনেছিলাম। আজকে ইনভেস্টররা আমাদের দিকে তাকাচ্ছে। কমপ্লেসেন্স একটা শব্দ, আমি এটার বাংলা এখানে শ্রদ্ধেয় আলোচকরা বলতে পারবেন, সেটার সুযোগ নাই, আমি এটা বলি। তবে হ্যাঁ, ম্যালিস টুয়ার্ডস নান, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, যেটা আপনারা শুনেছেন বঙ্গবন্ধুর এই নীতি, এটা আমাদের ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে হবে। যে বাংলাদেশ কোনোভাবেই ছোট দেশ নয়, ক্ষুদ্র দেশ নয়। আয়তন দেখে একটা দেশের, জিওগ্রাফি দেখে একটা দেশের শক্তি নির্ণয় করা যায় না। আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের বিনিয়োগের জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের উন্নতির জন্য আমরা এগিয়ে যাই, তার মানে আমরা এক বলয় থেকে আর এক বলয়ে চলে যাচ্ছি। আমাদের একটাই মাত্র বলয়, সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমি মনে করি আমাদের এখানে এই প্রজন্ম সকলেই একইভাবে একই অনুভূতি হবে যে এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আমরা একটা দেশের স্বাধীনতা দেখতে পেরেছিলাম এবং সেই দেশের সুবর্ণ জয়ন্তী দেখছি, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার আজকে 101তম জন্মবার্ষিকী। আমি একটা কথা বলি, শেষ করব। একটা উদাহরণ আপনারা চিন্তা করেন, আমাদের বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। ভারতও আমাদের তখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই। 27শে আগস্ট 1971-এ একটা কনজারভেটিভ সরকার এডওয়ার্ড হিথের নেতৃত্বে বাংলাদেশকে পতাকা উত্তোলন করে
আমাদের দূতাবাস খোলার অনুমতি দেয়? এটা কার কারণে? বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, এমন একটা ভিশনারি, এমন একটা দর্শন, যে দর্শন বঙ্গবন্ধু উত্থাপন করেছিলেন সেটা ছিল সার্বজনীন, সেটা বিশ্বকে জয় করতে পেরেছিল বলেই কিসিঞ্জার নিক্সনের জঘন্য ভূমিকার পরেও বাইপার্টিসান দ্বিপাক্ষিক ভাবে কংগ্রেস একটা রেজলিউশন করে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর্মস বিক্রি করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া, এডওয়ার্ড কেনেডি, আমি কারণ নাম করতে চাই না, একই কারণে হাজার হাজার নাম চলে আসে। অসাধারণ ব্যাপার যে 9 মাসে আমরা যে একটা পৃথিবী জোড়া একটা জাগরণ সৃষ্টি করতে পেরেছিলাম। আবার এখন উন্নতির জোয়ারে যে সমস্ত স্কেপটিক্স, যারা খুঁতখুঁতে মনের অথবা তাদের অন্যরকম উদ্দেশ্য ছিল, তাদেরকে একেবারে ভুল প্রমাণিত করে বাংলাদেশ অগ্রযাত্রা। এখন আমাদের চ্যালেঞ্জ, যেটা ফারুক ভাইরা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করবেন, সেটা উন্নতশীল দেশ। একটা দেশ উন্নতিশীল হলেও তাদের সামনে আবার অন্যরকম চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার ধাপে আমরা আছি। আমরা জলবায়ু পরিবর্তনের যে সমস্ত চ্যালেঞ্জ, আমরা মিটিগেশন, আমরা তো ক্ষতিগ্রস্ত, আমরা তো জলবায়ু ক্ষতি করি নাই, সেই সমস্ত দিকে আমরা এগিয়ে যাচ্ছি উইথ কনফিডেন্স। জি স্যার, আমি আসবো আপনার কাছে এবং আপনার কথা সূত্র ধরে আমরা যে 4 জন অতিথি দেখছি আজকে, তারা বাংলাদেশের অভ্যুদয় দেখেছে, তারা আগেও দেখেছেন এবং এই দেশটির 50 বছর আপনারা দেখছেন। মানে নিঃসন্দেহে পরম ভাগ্যের এটি একটি দিক। অর্থাৎ আপনারা যে শব্দগুলো উচ্চারণ করবেন সেটি ইউনিক হবে, এটাই তো স্বাভাবিক। হারুন হাবিব স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা দেখেছি যে করোনার কথা বলছিলেন, সেই সূত্র ধরে বিশ্বব্যাপী সেটি হচ্ছে। আমরা যখন বিভিন্ন বিশ্ব নেতাদের বক্তব্য পাচ্ছি, পাশাপাশি নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তা থেকে গতকালকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কটি নতুন মাত্রায় কি যাবে সেটি একটি দিক। আবার সেই 100 মুজিব কোড, সেই 6টি বুতাম থাকবে, 2টি পকেট থাকবে, এরকম কিছু কিছু ব্যাপার আছে সম্পর্কের খাতিরেই যদি বলি, সেটি কি কোনো ম্যাটার করে কিনা? কারণ নরেন্দ্র মোদীর এই কোভিড সিচুয়েশনের মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর, নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। হারুন হাবিব স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি আজকের আলোচনার শিরোনামটা রেখেছেন সম্পর্ক, আমার মনে হয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ সেটা হয়েছে। কারণ বাংলাদেশের মাটিতে এই কোভিড-19 মধ্যে যেভাবে আমাদের দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্র এবং সরকার প্রধানরা আসছেন এবং যেভাবে তারা বাংলাদেশ রাষ্ট্রের জনক এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর স্বাধীনতার এই মহা উপলক্ষগুলিতে তারা যোগ দিচ্ছেন, সেটাকে আমি বলতে চাই যে একটা মহা ঐতিহাসিক ঘটনা। বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য, যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন পর্যায়ে ছিলাম, তারা তো বাংলাদেশের জন্মের পরে 50টা বছর আমরা দেখছি এবং আরো অনেক বড় পাওনা যে আমরা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকীর মহালগ্নে দাঁড়িয়ে আছি এবং সেটা উদযাপন করছি। তা আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এই দুটো মহালগ্নকে আজকে সংযুক্ত করা হয়েছে এবং হয়েছে ঐতিহাসিক কারণে, এবং সেটাতে যে আঞ্চলিক সহযোগিতার যে একটা নতুন বাতাবরণ তৈরি হয়েছে, সেটা বোধহয় খুবই তাৎপর্যপূর্ণ। এবং আমরা আরো লক্ষ্য করি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তারপর মালদ্বীপ, ভুটান, নেপাল এবং অন্যান্য বিশ্বের দেশের আরো অন্য এলাকার বাইরেও যারা বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করেছেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছেন, এগুলো নতুন করে আমার মনে হয় নতুন করে বাংলাদেশের জন্মের যে ইতিহাস, একটা সশস্ত্র সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস ঘটেছিল, যে মুক্তিযুদ্ধে ভারত আমাদের প্রধান মিত্রের ভূমিকা পালন করেছিল, সেই 71 সালকে নতুন করে গ্রহণযোগ্য, নতুন করে সমর্থনের একটা সুযোগ পাওয়া যাচ্ছে। এবং একই সাথে আমার মনে হয়েছে যে বঙ্গবন্ধুকে 1975 সালে ষড়যন্ত্রকারীরা প্রায় সপরিবারে হত্যা করেছিল, সেই বঙ্গবন্ধু যে বাংলাদেশের রাষ্ট্রপিতা কেবল নয়, সে বঙ্গবন্ধু যে টয়লিং মাসের যে একজন পরীক্ষিত নেতা, এবং তাকে যেভাবে বরণ করা হচ্ছে বিশ্বে, সেগুলো কিন্তু আজকের এই সম্পর্কের এই ঘটনার এই ঐতিহাসিক মহালগ্ন দুটির ইয়েতে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে।
আমরা যেটা মনে করি, আমার যেটা খুব ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের, বিশেষ করে যখন মুক্তিযুদ্ধের মতো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটা কিন্তু একটা ঐতিহাসিক পর্যায়ে। অনেকেই বলেছেন, এবং এটাই সর্বদাই সত্য, যে ভারতের মাটিতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত আক্রমণের ফলে 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল। ভারতের মাটিতে বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছিল, প্রবাসী সরকার, সেটা সমর্থিত হয়েছিল। ভারতের মাটিতে আমাদের মতো যে আমাদের কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা আশ্রয় পেয়েছিল। এবং সবশেষে ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যখন পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতকে আক্রমণ করে। এবং আমরা জানি, ঐতিহাসিক সত্য এটাই, যে ভারতীয় সেনাবাহিনীর, মিত্রবাহিনীর অসংখ্য সদস্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। আমরা সে কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী, এই সুবর্ণ জয়ন্তীর এই মহালগ্নে একটা প্রাসঙ্গিকতার দাবিদার। আমি এই প্রসঙ্গে আরো একটি কথা বলতে চাই, যে আমরা আজকে দক্ষিণ এশীয় যে একটা সম্পর্কের, সুসম্পর্কের যে বাতাবরণটা তৈরি হয়েছে ঢাকার মাটিতে, আমাদের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের আগমনের মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে, এটা যেন একটা ক্ষণস্থায়ী ব্যাপার না হয়। আমি আসবো আপনার কাছে। আমি শুধু একটু ফারুক খান স্যারকে একটু মনে করিয়ে রাখবো যে বিশেষ করে হারুন রশিদ স্যার বলছিলেন যে অসংখ্য ভারতীয় সৈন্যের রক্ত কিন্তু আমাদের এই বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সময়টিতে দিতে হয়েছে, বা তারা আত্মত্যাগ করেছেন, এবং সেই সংখ্যা একেবারে 15,000-এরও বেশি, 15,440 জন। আমরা নানা কারণে রাজনীতির এফোর ওফোর হয়তো সঠিক সংখ্যা বলা যাবে না, তাদের দিক থেকেও সমস্যা ছিল, পাকিস্তানও ওত পেতেছিল, কিন্তু প্রকৃত সংখ্যা 15,440 জনের। কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন তারা, সেটি এটি একটি দিক। এবং অন্যদিকে আমরা এই মুহূর্তে বিশেষ করে আমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্বের এখনোতম আজকের দিন যদি হিসাব করি, 124টি দেশ 1 ডোজ করোনা টিকাও কিন্তু জোগাড় করতে পারেনি, দিতে পারেনি তাদের মানুষের জন্য। আজকে এই অনুষ্ঠানে বসার আগে আমি খোঁজ করছিলাম, প্রায় 84,000-এরও বেশি, 84 লক্ষেরও বেশি করোনার টিকা বাংলাদেশের মানুষকে দেয়া সম্ভব হয়েছে। জাস্টিন ট্রুডো, কানাডার যিনি প্রধানমন্ত্রী, অগাধ সম্পদ, অগাধ টাকা পয়সা, কিন্তু তাদের দেশেও নানা ধরনের সমস্যা রয়েছে এই ভ্যাকসিনটি নিয়ে। তিনি বাংলাদেশকে কি বলেছেন আমরা একটু দেখে ফারুক খান স্যারের কাছে যাব। You're reminded of the power that individuals bring to creating lasting change. Sheikh Mujibur Rahman's vision became a reality because he put his people first. And as we face some of the greatest challenges of our lifetime, we as leaders and citizens must do the same. Together, we can build a more resilient and better world for generations. আমরা ফারুক খান স্যারের কাছে যাব। স্যার, যে কথা বলছিলাম যে 124টি দেশ এখনো পর্যন্ত 1 ডোজ করোনা টিকা, মানে আজকের যে বাস্তবতার কথাই আমরা বলছি, এবং জাস্টিন ট্রুডোর বক্তব্যের মধ্যে সেই বিষয়টিও কিন্তু এসছে। সবকিছু মিলে নিশ্চয়ই ফারুক খান স্যার আপনার অনেক কিছু যোগ করার রয়েছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কোভিড-19, এবং কোভিড-19 জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে খুব ভালো করেছে, এটা তো আন্তর্জাতিক সকল সংস্থা, বিশেষ করে WHO থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, জাস্টিন ট্রুডোর কথা থেকে আমরা অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে যা জানতে পেরেছি যে আমরা খুব ভালো ম্যানেজ করেছি। আমাদেরকে মনে রাখতে হবে যে যখন কোভিড-19 শুরু হয়, প্রথম দিকে বিশ্বের বিভিন্ন সংস্থা কি বলেছিল? তারা বলেছিল বাংলাদেশ যে ধরনের, যে কথাগুলো আমরা বলেছি, যে ছোট দেশের মধ্যে 17 কোটি লোক, এই দেশে তো কোভিড-19 মোকাবেলা করা সম্ভবই না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক নাকি রাস্তায় পড়ে থাকবে, আমাদের হসপিটাল সিস্টেম পারবে না। কিন্তু সবকিছুকে অসত্য প্রমাণ করে আমরা কোভিড-19 এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় ভালো মোকাবেলা করেছি। এবং পরবর্তী যে নেক্সট চ্যালেঞ্জ ছিল ভ্যাকসিনের ব্যাপারে, এটাও জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার
খুবই বুদ্ধিমত্তার সাথে, এবং আমি মনে করি একটা যেটাকে বলি দূরদর্শিতা চিন্তা করে প্রথম থেকেই যখনই এই ভ্যাকসিনের কথা এসে তখনই কিন্তু টাকা প্লেস করে টাকা দিয়ে আমরা কিনে নিয়েছি, যে জন্য আমরা উই আর ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি টু হ্যাভ স্টার্টেড। আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুরু করেছি, এবং আপনি যেভাবে বললেন যে ইতিমধ্যে প্রায় ৮০-৮৪ লক্ষ মতো লোক মানে ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে। সুতরাং এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং এখানে আমি একটু বলতে চাই, যেহেতু আমরা সম্পর্ক নিয়ে কথা বলছি, কতগুলি সম্পর্ক আমরা পৃথিবীতে স্থাপন করেছি এই কোভিড-19 সময়। বাংলাদেশ কিন্তু প্রথম কান্ট্রি এই পৃথিবীতে যারা তাদের নিজের দেশের স্টুডেন্টদেরকে উহান থেকে ফেরত এনেছেন। এই যে আমরা শুনেছি যে বিভিন্ন দেশ তাদের দেশের নাগরিকদেরকে রিপ্যাট্রিয়েট করেছে, এটা কিন্তু শুরু করেছে বাংলাদেশ। আমরাই প্রথম, আমরা আমাদের বোয়িং প্লেন পাঠিয়ে ৩৬৩ জন ছাত্রছাত্রী যারা উহানে লেখাপড়া করছিল তাদেরকে আমরা ফেরত এনেছিলাম। এবং আমরাই প্রথম কান্ট্রি যারা বাংলাদেশ যারা চীনকে সেই সময় বিভিন্ন ধরনের সরঞ্জাম, কোভিড-19 ফাইটিং এর সরঞ্জাম এগুলি দিয়ে আমরা সাহায্য করেছিলাম। সুতরাং রিপ্যাট্রিয়েশন অফ ওন পিপল ব্যাক টু দ্য কান্ট্রি এবং কোন দেশকে সাহায্য করা, এটা বাংলাদেশ শুরু করেছে। সুতরাং এই যে সম্পর্কগুলির কথা আমরা বলি, এই সম্পর্ক স্থাপনে এবং এর পরবর্তী আপনি জানেন আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশকে আমরা এই কোভিড-19 এর সময়কার মাস্ক থেকে শুরু করে পিপিই এই সমস্ত বিভিন্ন ধরনের আমরা সরবরাহ করেছি। তো আমি মনে করি যে কোভিড-19 মোকাবেলায় আমরা বিশ্বে শুধু ভালো করেছি তা না, আমরা বিশ্বে ওইখানেও একটা রোল মডেল আই এম শিওর। তবে আমাদেরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি এই কথাও বলবো, মাননীয় প্রধান যে কথা সেদিন থেকে বলছেন, আমাদের সকলকে আরো সতর্ক হতে হবে। পৃথিবীতে কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, যে ওয়েভই বলি, পরবর্তী ওয়েভ এসছে, বাংলাদেশেও এসছে, অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা খুবই জনপ্রিয় প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম হয়তো অনেকে দেখছে, তাই এই সুযোগে বলবো যে আমাদের সকলকে জনতা শেখ হাসিনা যেভাবে মার্চ মাসেই বলেছিলেন যে কিভাবে হাঁচি কাশি দিতে হবে, অর্থাৎ তিনি পার্সোনালি দেখেছেন, লিডারশিপ নিয়েছেন, একইভাবে আবার বলবো ইতিমধ্যে উনি বলেছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদেরকে সতর্ক হতে হবে, এবং আমরা যখন যেখানে যাই সেখানে যেন জনগণকে সতর্ক থাকতে বলি, যেন এই সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভের যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই ব্যাপারে আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দেশের লোক গত 1 বছরে কিন্তু আমরা আমাদের দেশের লোকদেরকে এই ব্যাপারে সচেতন করেছি। এই সচেতনতা আরো বৃদ্ধি হতে হবে, মানুষ যেন এই ব্যাপারে সতর্ক হয়। আমি এই আশা ব্যক্ত করছি। জি স্যার, আসবো আবারও আপনার কাছে। আবুল হোসেন স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুধু প্রশ্ন রেখে যাব, কঠিন একটা প্রশ্ন করতে চাই। বিশেষ করে ফারুক খান স্যার যেমনটা বলছিলেন, এই করোনার মোকাবেলা বা এইটি নিয়ে তো যারা ফোরকাস্ট করেছিল যে বাংলাদেশে প্রতিদিন গড়ে 20,000 মানুষ মারা যাবে, এরকম আমরা শুনেছিলাম। মানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা, নাম মনে করতে চাই না এখন ইচ্ছা করেই। আবার সেই বাংলাদেশ রাষ্ট্রটি যখন জন্ম হয় তখন কিসিঞ্জারের সেই মন্তব্য যে ওদের তো আলু কেনারই সামর্থ্য নেই, তো পেট্রোলিয়ামের যেই দাম, এই দেশটা কি 6 মাস টিকবে, মানে এরকম একটা ভবিষ্যৎ। আমি বলছিলাম যে না, এই দেশ কোনো মতেই টেকার কথাই না। আমার কথা হচ্ছে যে এই কিসিঞ্জার, তারপরে সেই সংস্থা, তাদের এই ভবিষ্যৎবাণী বাংলাদেশের ক্ষেত্রে ফলে না কেন? এই কঠিন প্রশ্নের উত্তর নিয়ে আমি আসবো আপনার কাছে। ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ। প্রশ্ন রাখা ছিল আবুল হাসান চৌধুরী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন আগেই রাখা ছিল। আমি যেটা মনে করি আমাদের বিদ্রুপ, আমাদের কটাক্ষ এবং যদি সোজা ভাষায় বলি টিটকারি অনেকদিন শুনতে হয়েছে, কিন্তু আমি মনে করি সেই কাল এখন উত্তীর্ণ। এখন বাংলাদেশকে নিয়ে যারা বিদ্রুপ করবে তারাই বিদ্রুপে রূপান্তরিত হবে। যখন একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, একটা আতঙ্কের চিত্র তুলে ধরা হয়েছিল
প্যান্ডেমিকের বিষয়। কিন্তু আমি কোনো দেশের দিকে আঙ্গুল রাখিয়ে কথা বলতে চাই না। আমরা তো দেখেছি বিশ্বে যারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী দেশ মনে করেন তাদের অবস্থা কি হয়েছিল। সেই জন্য আমি মনে করি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় দৃঢ়তা কারণে আজ সেই কালের অবসান হয়েছে। দেখেন, আপনি একটু আগেই যেটা আলোচিত হয়েছিল, যথার্থভাবেই স্মরণ শুধু নয়, কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এখানে আমার অত্যন্ত বিশিষ্ট বন্ধু ফারুক খান সাহেব একজন মুক্তিযোদ্ধা। আমাদের বাংলাদেশের মুষ্টিমেয় কয়েকশো কয়েক হাজার লোক বাদ দিলে প্রায় তখনকার দিনের 6-6.5 কোটি লোকই মুক্তিযোদ্ধা ছিল, কারণ তাদেরকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধারা সংগ্রাম করতে পারত না। কিন্তু তারপরেও ভারতের 15,000-এরও বেশি সেনা সদস্যরা আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মহতি দিয়েছেন। শুধু কি তাই, আমি অনেকক্ষণ বলতে পারবো কিন্তু বলবো না। বিদেশের জাতিসংঘে আমাদের যে প্রতিনিধিত্ব দল পাঠানো হয় মুজিবনগর সরকারের পক্ষ থেকে, তাদেরকে ভারত জাতিসংঘে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না। তখন এই নামটা একটু নোট করে রাখবেন। বিশিষ্ট ভারতীয় সাংবাদিক মিস্টার J.K. ব্যানার্জি, খুব সম্ভবত হিন্দুস্তান টাইমসের প্রত্যেক সদস্যকে তিনি সাংবাদিকদের কার্ড দিয়েছেন, হাবিব ভাই জানেন, এবং এই সাংবাদিকদের কার্ড নিয়ে তারা ঢোকেন জাতিসংঘে। যাই হোক, এরকম প্রচুর আপনার উদাহরণ আছে। কিন্তু একথাও সত্য, রাষ্ট্রবিজ্ঞানের একজন সামান্য ছাত্র হিসাবে আমি আর কোনো উদাহরণ দিতে পারবো না যেখানে একটা পোলারাইজড ওয়ার্ল্ডের ভিতর এত আমরা সমর্থন পেয়েছিলাম, একই সাথে উৎসাহ ছিল। কিন্তু ওই যে একটা কথা, যেদিন আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম আরম্ভ হয়, একটা ব্যক্তির ছবি এবং তার নিচে লেখা রেজিস্ট, এবং সেই আর নামও নাই, যে ব্যক্তিটা একজন প্রতিষ্ঠানে রূপান্তরিত হন, ঐতিহ্যে রূপান্তরিত হন, বাংলার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই যে ভিশন উনি আর্টিকুলেট করেছিলেন মাত্র 19 মিনিটের বক্তব্যে, যে বক্তব্যে মহাত্মা গান্ধী একদিকে, নেতাজি সুভাষচন্দ্র আরেকদিকে সমন্বয় করে নিয়ে এগিয়ে গেছে। সেই বক্তব্যের কারণে যারা গণতন্ত্রের কথা বলে, যারা সমাজতন্ত্রের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, দ্বিখণ্ডিত হোক বা এক হোক, সকল দেশের কাছ থেকে আমরা সমর্থন পেয়েছি। ভারত বাংলাদেশের ব্যাপারটা আমি খুব সোজাসুজি বলবো। দ্বিতীয় মহাযুদ্ধকে উপলক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইংল্যান্ডের একটা স্পেশাল রিলেশনশিপ আছে, এটা তারা সগর্বে স্বীকার করে। তার মানে কি তারা সব ব্যাপারে একমত? একটা পরিবারের মধ্যে কি সব সদস্য সব সময় একই সাথে মাথা নাড়ায়? আমাদের এই বিশেষ সম্পর্ক নিয়েও আমরা আলাপ আলোচনার মাধ্যমে, যেভাবে 1996 সালে নির্বাচিত হবার 6 মাসের ভিতর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির সম্পাদন করতে পেরেছেন। অবশ্যই আমাদের মধ্যে একেবারে অগ্রহণযোগ্য কিছু কিছু সমস্যা আছে, যেমন সীমান্তের হত্যাকাণ্ড, আরো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু এগুলো কারণে আমি বিশ্বাস করি দৃঢ় নেতৃত্বে, বন্ধুত্বের সাথে আমাদের এইটা আমরা জয় করতে পারবো। আমি একটা একটু হালকা মেজাজের একটা উদাহরণ দিতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কিছুদিন পরে আমরা যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য পদের জন্য দাঁড়াই, তখন ভারতও দাঁড়ায়। তো বঙ্গবন্ধুর তরফ থেকে, বঙ্গবন্ধুর পক্ষ থেকে শুধু বলা হয়েছিল আপকো শরম নেই আতা, আপনার লজ্জা হয় না যে আমরা যেখানে দাঁড়িয়েছি? সঙ্গে সঙ্গে ভারত তাদের প্রত্যাহার করে নেয়। So what I'm trying to say, ডিপ্লোম্যাসিতে অনেক কিছু নুয়ান্সেস বলে একটা শব্দ আছে। সেই নুয়ান্সেসের মাধ্যমে আনুষ্ঠানিক স্ক্রিপ্টেড আলোচনার বাইরে যে আমি তো বিশ্বাসী যে আমাদের যে দৃশ্যমান সমস্যা, এটা আমরা সমাধান করতে পারবো। এবং ওই কথা আবারও আপনাকে বলবো যে আমি অন্তত এই দেশের অত্যন্ত একজন নগণ্য নাগরিক হিসাবে বিশ্বাস করি যে ওই ভ্রুকুচকানি আর ওই বিদ্রুপের থেকে আমরা স্তর পেরিয়ে এসেছি। এখন বাংলাদেশ একটা জ্বলন্ত, একটা অর্থনৈতিক, একটা উৎপাদনশীল, একটা আপনার সাফল্যের প্রতীক হিসাবে আমরা বিশ্বের কাছে রূপান্তরিত। আজকে জাস্টিন ট্রুডোকে আপনি তুলে ধরেছেন। পিয়ের ট্রুডো, ওনার বাবা, বঙ্গবন্ধুকে অসাধারণ সম্মান করতেন, যেভাবে করেছিলেন ফিডেল কাস্ট্রো, যেভাবে সেই সময়কার, দেখেন এগুলো মনে হয় যেন আর কোথায় হয়েছে পৃথিবীতে। শনিবার দিন চেকার্সে এডওয়ার্ড হিথ, প্রধানমন্ত্রী, কনজারভেটিভ পার্টি,
দৌড়ে আসলেন, ডাউনিং স্ট্রিটের দরজা খুলে রিসিভ করেছেন। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অনেকেই হতে পারবেন, হবেন, বঙ্গবন্ধু বারবার হবেন না, বঙ্গবন্ধু আর হয় না। স্যার সেই আজকে বঙ্গবন্ধুর স্যার আপনার মাধ্যমে এই কথার সূত্র ধরে আজকে নেপালের ভুটানের রাজা এসে ঠিক এই কথাই বলেছেন যে পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্রের পাওনা দেওনা, হিসেব নিকেশ সেগুলো করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু একটি জাতি রাষ্ট্রের যিনি জনক তার ১০০তম বার্ষিকী এবং সে রাষ্ট্রের ৫০তম বার্ষিকী, এটা কি আর কোনোদিন পাওয়া যাবে? দারুণ মন্তব্য, আমরা হয়তো খবরে সেটি দেখাচ্ছি। আমি একটু ইমতিয়াজ স্যারের কাছে যেতে চাই। স্যার, গেল ৪ দিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে ৭টি ইসলামিক দল বাংলাদেশের রাজনীতিতে আমরা নানাভাবে তাদেরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা আমরা দেখি, কারো স্বার্থে কারো বিপক্ষে, এগুলো ভোটের রাজনীতিতে এটা হয়েই থাকে। কিন্তু একদম সচেতনভাবে আপনার কাছেই প্রশ্নটি জানতে চাইব যে ৭টি ইসলামিক দল এক এক সময়ে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন এই মোদির সফর নিয়ে কথা বলেছেন নানান বিষয়। আমরা শুধু একটু আমার সহকর্মীরা যদি চরমোনাই পীরের আজকে যে সংবাদ সম্মেলনটি হয়েছে তার কিছুটা অংশ দেখে স্যার আপনার মন্তব্য শুনবো। আমরা এর নৈতিকভাবে বিরোধিতা করছি, কিন্তু উচ্ছৃঙ্খলতা এবং দেশের ভাবমূর্তি নষ্ট এ ধরনের কোনো কর্মসূচি দেওয়ার মতো সুযোগ বা আমরা চিন্তাও করছি না, এর জন্যে যে আমরা এদেশে বসবাস করি, আমরা আদর্শিক একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। স্যার, এই বিষয়গুলো কি নতুন করে আলোচনার জন্ম দিবে কিনা ইমতিয়াজ স্যার? আজকের বিশ্বে এই ধরনের প্রোটেস্ট অস্বাভাবিক না। আমরা দেখেছি যখন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে এসেছিল ইউকেতে, তখন বিশাল জনসভা হয়েছিল। স্যার, আমি বোধহয় প্রশ্নটি বোঝাতে পারিনি যে আমরা সাধারণত তাদেরকে যে ভাষায়, যে ভঙ্গিতে, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখি বিভিন্ন সময়ে, বা ইউটিউব সার্চ করলে এখনও আপনি সেগুলি দেখতে পারবেন, সেই ধারাবাহিকতায় যখন বলেন যে আমরা বিরোধিতা করছি না কিন্তু দেশের সম্মানে আমরা কোনো কর্মসূচি রাখছি না, এটিকে কি মনে হয়? হ্যাঁ, আমি আসছিলাম। আমি বলছিলাম যে এই বিরোধিতা করা, প্রোটেস্ট করা, এবং বিশেষ করে বড় নেতা যদি হয়ে থাকে কোনো দেশের, এটা অস্বাভাবিক না। এই বিশ্বে এটা হয়ে আসছে বিভিন্ন সময়। আমাদের দেশেও আমরা দেখছি, শুধু যে যারা কি বলা হয় ইসলামপন্থী শব্দটা ব্যবহার করা হয়েছে যদিও, তারা যে করেছে তা না, এমনকি বামপন্থী বেশ কিছু ছোট ছোট সংগঠনও কিন্তু প্রোটেস্ট করেছে। আমার কথা হচ্ছে যে আমার মনে হয়, আমি পুরো এটা শুনিনি যেটা আপনারা দেখালেন। আমরা তো স্বাভাবিকভাবে মনে করি যে যে কোনো প্রোটেস্ট সবসময় যেন নন ভায়োলেন্ট হয়। মানুষ তো প্রোটেস্ট করতেই পারে। এর পিছনে ৩টা কারণ। আমি যদি নরেন্দ্র মোদীর সফরের কথা যদি তুলে ধরি, নরেন্দ্র মোদীর এই সফরের সাথে ৩টা ভাগ করা যায়। একটা মনে রাখতে হবে, যেটা সুন্দরভাবে আমার মনে হয় আবুল হাসান ভাই তুলে ধরেছেন, এমন ফারুক ভাইও আগে তুলে ধরেছেন, সেটা হলো বাংলাদেশ ভারতের সাথে একটা ভিন্ন সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ৭১কে সামনে রেখে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। শুধু ইন্ডিয়ান সোলজার মারা গেছে সেটা একটা বিষয়, ওটা যদিও খুব একটা এক্সেপশনাল না, কারণ প্রচুর দেশে এই ধরনের সাহায্য করতে মারা গেছে। আমেরিকার প্রচুর সোলজার মারা গেছে ইউরোপে। আমরা জানি চীনের প্রচুর সৈন্য মারা গেছে নর্থ কোরিয়ায় বা কোরিয়ার যুদ্ধে। এটা ঠিক আছে, কিন্তু যেটা মানে সাংঘাতিক, আমার মনে উল্লেখযোগ্য, যেটা খুব প্রকাশ পায় না, সেটা হলো 10 মিলিয়ন রিফিউজিসকে রাখা, এবং এমন একটা দেশ যার নিজের কিন্তু সাংঘাতিক অর্থ ছিল না তখন। যদি আমরা দেখি, আমরা নিজেরাই তো রিফিউজি ক্যাম্প দেখেছি। এই যে 10 মিলিয়ন রাখা এবং সেখানে বড় ধরনের কোনো মানে ঘটনা ঘটেনি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং সেই থেকে কিন্তু জনগণের মনে একটা সম্পর্ক আমাদের সাথে, পশ্চিমবঙ্গের, ত্রিপুরার এমনিতেই কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা দেখার বিষয়। এখন ওই যে বললাম প্রথম সারিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেটা যেই থাকুক না কেন দিল্লির সরকারে, সেটা আমার মনে হয় না খুব একটা আসা যাবে, কারণ ওই সম্পর্কটা কিন্তু আসলেই নিবিড় এবং গভীর একটা সম্পর্ক। দ্বিতীয়টা হলো মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী,
এবং প্রধানমন্ত্রী সেহেতু যেটা আমার মনে হয় আবুল হাসান ভাই বলতে চেষ্টা করেছিলেন যে হ্যাঁ আমাদের দুই দেশের সম্পর্কে সব সময় যে সবগুলোই যে একেবারে ভালো তা না, এখানে অনেকগুলো বিষয় আছে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এই সফরে যদিও বড় ধরনের আমার মনে হয় না আলোচনা হবে নদীর ব্যাপার বা এমনকি বর্ডার কিলিং নিয়ে এটা আলোচনা হবে না। যেটা নিয়ে আমরা আশা করতে পারি সেটাও আমাদের পক্ষে না হলেও অ্যাটলিস্ট রোহিঙ্গাদের পক্ষে যেন উনি একটু কথা বলেন। এই কারণে বলছি, যেহেতু যেই কারণে এতদিন বলেননি সেটা মূলত অং সান সুচির কারণে, যে গণতন্ত্র এখন যেহেতু অং সান সুচি ক্ষমতায় নেই এবং যে পরিমাণে লোক মারা হয়েছে এই 1 মাসের মধ্যে, যদি আমি দেখি মিয়ানমারে এবং সামরিক বাহিনী যেভাবে অত্যাচার করছে, সেই জায়গায় আমার মনে হয় উনি যদি একটা স্পষ্টত যদি রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ান বা কথা বলেন, তাহলে এটা বড় ধরনের একটা প্রেশার পড়বে। এটা হলো নরেন্দ্র মোদী অ্যাজ প্রধানমন্ত্রী। তবে তৃতীয় একটা জিনিস আছে, সেটা হলো মনে রাখতে হবে নরেন্দ্র মোদী আবার একটা কি বলা হয় পলিটিক্যাল পার্টির নেতা এবং সদস্য, সেটা হলো বিজেপি। এবং আমরা জানি এই নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর লেখালেখি হচ্ছে এই মুহূর্তে, আজকেও একাধিক লেখা হয়েছে। সেটা হলো যে উনি যেহেতু এই সফরে একটা দুটো জায়গায় যাচ্ছেন এবং তার মধ্যে বিশেষ করে একটা জায়গায় যেহেতু মটুয়া সম্প্রদায় আছেন যারা পশ্চিমবঙ্গে ভোটার একটা ব্যাংক, সেই জায়গায় আর একটা সম্পর্ক হয়েছে। তো সেটা আমাদের কোনো ব্যাপার না, কারণ এটা উনি যেহেতু যেতে চাচ্ছেন এটা ওনার ব্যাপার, কিন্তু এটা মূলত ভারতের হয়তো রাজনীতির ব্যাপার, যেটা পশ্চিমবঙ্গের একাধিক বলছেন। এখন এই 3 স্তর যদি আমরা দেখি, তাহলে মনে রাখতে হবে যে এই উপমহাদেশের রাজনীতির মধ্যে এই স্তরগুলো কিন্তু খুবই কি বলা হয় উল্লেখযোগ্য। এখন আমাদের উচিত হবে না, যেটা হয়তো এই যিনি বলতে চেষ্টা করেছিলেন, যেহেতু উনি অতিথি, আমার প্রোটেস্ট হতে পারে কিন্তু সেই প্রোটেস্ট যেন নন ভায়োলেন্ট হয়, সেই প্রোটেস্টের মধ্যে যেন এক ধরনের ওই যে বাংলাদেশের যে দম্ভটাও যেন থাকে। আমার প্রোটেস্টটা যেন এমন কিছু করা না হয় যেটা রীতিমতো আরো সমালোচনায় হয়ে পড়বে। সেই জায়গাটা যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় যে এই সফরের যেই বিভিন্ন দিকগুলো আছে সেগুলো ভালো করে ফুটবে। এবং মনে রাখতে হবে যে এটা মূলত তার সফরটা কিন্তু 50 বছরকে নিয়েই, ওই প্রথম সারির যে ব্যাপারটা ভারত বাংলাদেশ সম্পর্ক 50 বছর, ওটাকে নিয়েই কিন্তু এই সফর। তো আমাদের আশা থাকবে যে বাংলাদেশের জনগণ সব স্তরগুলোই ঠিক আছে, কিন্তু প্রধানত ওই বড় স্তরটাই যেন সামনে নিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ ফারুক খান স্যার এবং হারুন হাবিব স্যার। আপনাদের দুজনকে শুধু প্রশ্ন রেখে যেতে চাই, যে মুহূর্তে আমরা কথা বলছি ঠিক সেই মুহূর্তে সারা দেশে জোর গুজব যে 10 দিনের জন্য লকডাউনে যাচ্ছে সরকার ইত্যাদি ইত্যাদি নানান ধরনের, 26শে মার্চ থেকে হবে এরকম। এবং যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত গুজব যারা রটাবেন তাদের কঠোর শাস্তি পেতে হবে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এক ধরনের গুজবের মধ্য দিয়ে ভাসছে দেশ। তাহলে কি আমাদের সমস্ত অর্জন গেল 5 বছর ধরে আমরা দেখছি কিছু ঘটুক আর না ঘটুক, অর্থাৎ গুজব রটাতেই হবে, রটিয়ে কি আমরা আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করছি? আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে বিশেষ করে ফারুক খান স্যার এবং হারুন হাবিব স্যারের কাছে আমার প্রশ্ন রাখাই ছিল যে যারা গুজব রটান, গুজব ছড়ান, কি আসলে তারা পান? এবং আজকে থেকে না, বাংলাদেশের সৃষ্টি থেকেই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই ফারুক খান স্যার আপনাকে, যে 1975 সালে বঙ্গবন্ধু লন্ডন থেকে ফিরছেন এবং হেথ্রোতে যখন তিনি হেঁটে যাচ্ছেন তখন বিবিসির সিরাজুর রহমান তাকে একদম পরিষ্কার যে মুজিব ভাই আপনি নাকি বাংলাদেশের পত্রিকাগুলো সব বন্ধ করে দিচ্ছেন। বঙ্গবন্ধু কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন, তারপর বললেন যে সিরাজ তোমাকে তো ভদ্র ছেলে বলেই জানি, কিন্তু একটিবার ভেবে দেখেছো যে ব্রিটেনে কতটি পত্রিকা চলে,
বাংলাদেশে কতটি পত্রিকা চলে, ব্রিটেনে কত পার্সেন্ট মানুষ পুরো পত্রিকাটি পড়ে, আর বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ শুধু শিরোনামটি পড়ে। বাংলাদেশের এই অভুক্ত মানুষকে নিউজ প্রিন্ট বিক্রি করে আমি কি একটু খাবারের ব্যবস্থা করব না? দারুণ একটি ইন্টারভিউ, এবং সেখানেই বঙ্গবন্ধু বলেছিলেন যে যারা মাতৃভূমিকে বিক্রি করে পয়সার লোভে সম্পদ তৈরি করে তাদের এই সম্পদ কোনো কাজে লাগে বলে আমার কিন্তু মনে হয় না। আমরা হয়তো 26শে মার্চে বঙ্গবন্ধু সেই ইন্টারভিউটি দেখাবো, কিন্তু ফারুক খান স্যার, এইটাই বাংলাদেশের বাস্তবতা। এই গুজবের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হয়েছে। ফারুক খান স্যার, কি বলবেন? আসলে এই ব্যাপারে তো খুব একটা বলার কিছু নেই। আপনি নিজেই বলেছেন এটা গুজব, গুজব মানে গুজব। সুতরাং গুজবে বিশ্বাস আমরা করি না। যেহেতু আমি আর্মিতে চাকরি করেছি, আর্মিতেও কিন্তু গুজবের একটা খুব বড় যুদ্ধে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। গুজবের মাধ্যমে অপর পক্ষকে ঘায়েল করার একটা প্রচেষ্টা সবসময় থাকে। যাই হোক, আমি যুদ্ধ জানছি না। গুজব শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সবসময় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আমাদের সকলকে সচেতন হতে হবে। যে কথাটা আমরা একটু আগেই বলেছি, কোভিড-19 নিয়ে গুজব ছিল যে বাংলাদেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, কিন্তু বাংলাদেশের লোক কিন্তু সেটা বিশ্বাস করেনি। একইভাবে এখনো যে সমস্ত গুজব যারা যারা রটাচ্ছে, যারা গুজব রটনা করে তারা কিন্তু তারা কিন্তু উইকার পার্টি, উইক বলেই তারা গুজব রটনা করে। আমি আশা করি বাংলাদেশের যেগুলো আমাদের আলোচনার ব্যাপারগুলি এসছে, যে বাংলাদেশ আজকে যে উন্নয়নের যে জায়গায় গেছে, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত, এবং এটার ফল কিন্তু বাংলাদেশের প্রতিটি লোক পাচ্ছে যে উন্নয়ন হয়েছে। সুতরাং যে কোনো ব্যাপার নিয়ে, আমাদের কোভিড-19 হোক, ভ্যাকসিন আসবে কি আসবে না, বা অন্য যে কোনো ব্যাপারে, এই যে ভারতীয় প্রধানমন্ত্রী আসার ব্যাপার নিয়ে বা অন্য যে কোনো ব্যাপারে যে গুজবগুলি আছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের লোকেরা ইতিমধ্যে অনেক ম্যাচিওর হয়ে গেছে। আমাদের দেশের লোকেরা, আমরা যদি ভোটিং গুলি দেখি, আমরা বুঝতে পারবো যে পিপল হ্যাভ বিকাম মাচ মোর ম্যাচিওর। এখন এই অসত্য কথা বলে, মিথ্যা গুজব রটিয়ে তাদেরকে ভুল পথে নেওয়া যাবে না বলে আমি বিশ্বাস করি। এবং আমি আশা করি আজকে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে পুনরায় আমরা সকলকে অনুরোধ করবো যেন তারা কেউ গুজব না রটায়। এবং এই ব্যাপারে সরকারের যে আইনগুলি আছে, আমি আশা করি সরকার এই ব্যাপারে কঠোর ভাবে আইন প্রয়োগ করবে যাতে গুজব রটনাকারীদের শাস্তি হয়। আমি এই সঙ্গে সব থেকে শেষে এটা বলবো, আনফর্চুনেটলি আজকাল ফেসবুক এগুলিকে আমরা আমাদের উন্নয়নের একটা অংশ বলে মনে করি, বাট অ্যাট দ্য সেম টাইম এই ফেসবুক এবং এইগুলিতে, আমি যখন আমার নির্বাচন এলাকায় যাই, আমি সকলকে বলি যে দয়া করে এই ফেসবুক এইগুলিতে তোমরা দেখো, ইয়াং ছেলে মেয়েদের কিন্তু এগুলি বিশ্বাস করো না, কারণ এখানে অধিকাংশ যা আসে এরই অসত্য বা অর্ধসত্য। তো আমি আশা করি বাংলাদেশের লোকেরা এই ব্যাপারে সচেতন থাকবে এবং যে কোনো গুজব রটনাকারী ব্যাপারে ব্যবস্থা নেবে এবং গুজব কান দেবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হারুন হাবিব স্যার। ঠিক স্যারের কথা শুনতে শুনতে 11ই জানুয়ারি 1975 বঙ্গবন্ধুর একটি ভাষণ, যে সামান্য পয়সার লোভে মাতৃভূমিকে বিক্রি করার ষড়যন্ত্র করে আমি ভাবতেও পারি না, শিউরিয়া উঠি। এবং ওই গুজব কাটিরদেরকে উদ্দেশ্য করেই কিন্তু তার এই ভাষণটি। সবকিছু মিলে সেগুলো আমরা কিভাবে দেখব, হারুন হাবিব স্যার? আসলে ফারুক খান সাহেব যথার্থই বলেছেন। গুজব তো আমাদের এখানে একদম মুক্তিযুদ্ধের আগে থেকেও, মুক্তিযুদ্ধের সময় এবং তার পরবর্তীকালে গুজব রটিয়েছে। এবং আমি ফারুক খানের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। যারা গুজব রটায় তারা কিন্তু সত্যিকার প্লেয়ার না, এরা পারে না বলেই তারা এমন একটা অস্ত্র নেয়, যে অস্ত্রটা তারা ব্যবহার করতে চায় তাদের নিজেদের স্বার্থে। যদি বাংলাদেশে কোনো লকডাউন হয় বা কোনো আবার যদি কোভিড-19 এর প্রকোপ বাড়ার জন্য কোনো ব্যবস্থা হয়, সেটা সরকার থেকে ঘোষিত হবে। সেটা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে, গুজবের মাধ্যমে ছড়িয়ে আরেকটা আতঙ্ক তৈরি করবার তো কোনো মানে নেই। তো কাজেই এটা নিয়ে খুব বেশি বলবার কিছু আছে বলে আমার মনে হয় না। তবে আমি একটা জিনিস মনে করি, একটু আগেই আপনি একজন ধর্ম পন্থী এক ভদ্রলোকের একটি বক্তব্য শুনিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ আসা নিয়ে তার কিছুটা বক্তব্য তিনি দিয়েছেন। আসলে দেখুন, আমরা কিন্তু ভারত বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ না, পাকিস্তানের পুরোটা আমল থেকে শুরু করে
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী কালের যে 50টি বছর, ভারত কিন্তু একটি শ্রেণীর লোকের কাছে এদেশের রাজনীতির উপাদান, এটাকে কিন্তু অস্বীকার করবার কোনো উপায় নেই। কারণ মুক্তিযুদ্ধের সময় আমরা খুব স্পষ্ট মনে আছে, ইতিহাস সেটা সাক্ষ্য দেবে, যে ভারত পাকিস্তানকে বিভক্ত করবার জন্য বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের মতো একটা সংকট তৈরি করেছে। এই যে মানে বিশ্বাসটা, এই যে শ্রুতিটা, এই যে গুজবটা কিন্তু চলেছে, দীর্ঘদিন চলেছে। মুক্তিযোদ্ধারা ভারতের লোক, মুক্তিযোদ্ধারা ইসলামের দুশ্মন, এই গুজবগুলো কিন্তু চলেছে। কিন্তু দেখা গেছে সত্যিকার অর্থেই সত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমি তো এটাকে খুব স্পষ্টভাবে দেখি যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন মূলত 3টা উপলক্ষ কেন্দ্র করে। সবচেয়ে বড় যে উপলক্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক বার্ষিকীতে তারা শ্রদ্ধা অর্পণ করছেন, এবং তার দৃষ্টান্ত কিন্তু অনেকগুলো দেখা গেছে। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে ভারত আমাদের প্রধানতম সহযোগী রাষ্ট্র, তার প্রধানমন্ত্রী নির্বাচিত। আমরা কিন্তু তার রাজনীতি কি, কোন দল তিনি করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তার কতটা সমালোচনা আছে, প্রশংসা আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের অন্তত আমাদের এই মুহূর্তের ব্যাপার নয়। তৃতীয়ত আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে 50 years অ্যানিভার্সারি, এটাও পালিত হচ্ছে। কাজেই আমার মনে হয় এই ধরনের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়গুলোকে তাদের রাজনীতি তাদের উপর থাকা দরকার। সে রাজনীতি যদি আমাদের প্রভাবিত করে, আমরা নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে সেটার প্রতিবাদ করতে পারি, অবশ্যই শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি। কিন্তু আমাদের এক শ্রেণীর লোকের মধ্যে এবং ধর্মের নাম ব্যবহার করে যেভাবে উত্তেজনা ছড়াবার চেষ্টা করা হয়, বারে বারে করা হয়, তাতে অবশ্যই মনে হয় যে তারা কি 1971 সালে যে মনোভাব এবং পাকিস্তান আমলের পাকিস্তানি রাজনীতি দর্শনের যে মনোভাব, ব্যাপারটি, সেটা কি এখনো তারা পোষণ করছে? আমার এগুলোই মনে হয়। কিন্তু আমি সবশেষে এই কথাটি বলতে পারি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হয়েছে নিঃসন্দেহে। বিশেষ করে 2009 থেকে শুরু করে একটা কানেক্টিভিটি বলুন, অর্থনৈতিক যোগ সাদস্য বলুন, অনেক কিছুই হয়েছে। এর সমালোচনা যে নেই তাও কিন্তু বলবো না। কিন্তু বর্তমান এই বিশ্বে আমরা যদি আঞ্চলিকভাবে সহমর্মিতা নিয়ে, সহযোগিতা নিয়ে একটা প্রোগ্রেসিভ রিলেশন তৈরি করতে না পারি, বদ্ধ থাকা কিন্তু এখন যাবে না। যদিও আমি আসবো একেবারে, মানে শুধু আবারও, মানে নিশ্চয়ই আমার সঙ্গে আবুল হাসান স্যার আছেন, এবং কিছু দর্শক আমাকে ফোন করে, SMS করে স্যারকে যেন বেশি প্রশ্ন করা হয় এরকম মানে লিখছেন। মানে স্যার, শুধু প্রশ্ন রেখে যেতে চাই এই মুহূর্তে দুটি, বিশেষ করে ইমতিয়াজ স্যার এবং আপনাকে দুজনকে, যে দুটি নাম বলতে চাই। একটি ডক্টর অমর্ত্য সেন, আর একটি হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা সবাই মোটামুটি জানি যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন, আমরা মোটামুটি জানি। কিন্তু তারা যখন যে কথাগুলো বলেন এবং বাংলাদেশ ইস্যুতে, সেটি আমরা কি বিশ্লেষণ করব? আবারও কঠিন প্রশ্ন, শুধু মন্তব্য দুটি করে রাখছি, প্রশ্ন করে যাচ্ছি। নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে পরিবারের 16টি সদস্য নিষ্ঠুরভাবে হত্যার পর এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন, এটি পৃথিবীর ইতিহাসে বিরল, নরেন্দ্র মোদী বলছেন। আবার অমর্ত্য সেন বলছেন যে বাংলাদেশের মানুষের বুকের ভেতরে এমন একটি শক্তি রয়েছে যেটি দিয়ে যে কোনো পরিস্থিতিতে সে ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশের এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনিও তো সেই রক্তেরই উত্তরাধিকার। মিল এবং অমিল, আবার দুজনের মধ্যে সম্পর্ক। আবুল হাসান চৌধুরী স্যার, আপনার কাছ থেকে শুনবো একদম ছোট একটা বিরতি দিয়ে ঘুরে এসে। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। প্রশ্ন আগেই রাখা ছিল অমর্ত্য সেন এবং নরেন্দ্র মোদী দুজনের সম্পর্ক এবং দুজনের মন্তব্য বাংলাদেশ নিয়ে। আবুল হাসান চৌধুরী স্যার, আপনার কাছ থেকে শুনতে চাইব সেই ব্যাখ্যা।
দেখেন, দুইজনেই তাদের দৃষ্টিকোণ ভিন্ন হতে পারে, তাদের রাজনীতি ভিন্ন, তাদের অর্থনীতি ভিন্ন হতে পারে। সে ব্যাপারে খুব একটা বেশি মন্তব্য আমি করবো না, এটা তাদের দেশের ব্যাপার। কিন্তু যেটা সত্য, হীরক দীপালকের মতো সত্য, বাংলাদেশের যে অগ্রগতি এবং এত বেদনা নিয়ে যেভাবে তিনি দৃঢ়তার সাথে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং উজ্জ্বলতর উচ্চতর একটা মাত্রায় নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা অবলীলাক্রমে দুইজনেই স্বীকার করেছে। আরেকটা কথা, এই আলোচনা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল কিছু কিছু জিনিস তো খুবই ট্রান্সপারেন্ট, খুবই দেখেন, আমরা সকলেই জানি ভারত নেপালের সম্পর্ক সবসময় খুব সুমধুর থাকেও না, নেই। তাদের নেতৃবৃন্দ এসেছেন, ভুটানের নেতৃবৃন্দ এসেছেন, মলডিভস এর নেতৃবৃন্দ এসেছেন। তো বাংলাদেশ তো আপনার ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করে। চীনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয় কথা, যেটা গুজব, আপনিও জানেন আমিও জানি, যেখানেই মানুষ থাকবে সেখানে গুজব থাকবে। আমাদের একটা জিনিস দেখতে হবে, যেন গুজব গজবে পরিণত না হয়। সবচেয়ে বেশি যিনি বাঙালিকে ভালোবেসেছিলেন, মহাব্বত করেছিলেন, তার তুলনায় তো আমরা আর কম্পিটিশন করতে পারবো না। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু তো মহব্বত ভরা দিল নিয়ে দুঃখ করে বলেছেন, পরশ্রী কাতর শব্দটা বোধহয় বাংলা ভাষাতেই আছে। তো আমি বলবো, বঙ্গবন্ধু স্বপ্ন দেখে পদক্ষেপ নিয়েছিলেন, কোনোদিন চিন্তা করেন নাই যে পাকিস্তানিরা যেটা করতে পারে নাই কোন বাঙালি সেটাই করবে। সেই নির্মম নিষ্ঠুর অধ্যায়ের পরে অমর্ত্য সেন যেটা বলেছেন, নরেন্দ্র মোদী যেটা বলেছেন, তারপরে আমি জানি সময় খুব কম, ব্যক্তিত্বের একটা ব্যাপার থাকে। আমি নিশ্চিত যে স্ক্রিপ্ট, লিখিত বক্তব্য থাকুক বা না থাকুক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন ভারতের প্রধানমন্ত্রী আলাপ আলোচনা হবে, ওই যে একটু আগে হাবিব ভাইও বলেছেন, ফারুক ভাই বলেছেন বিশেষ রিলেশনশিপ, সব কথা তো বলা থাকে না। এখন আমার যে সুবিধাটা আছে, আমি দর্শকের গ্যালারি, আমি অনেক কথা বলতে পারবো, ফারুক ভাই পারবেন না, ওনার হাতে ব্যাট, ওনার তো বাউন্ডারি লাইনে লক্ষ্য রাখতে হবে, ওনার কথা খুব চিন্তা ভাবনা করে সেখানে আমাদের একটা ওনাকে সাহায্য করার একটা সুবিধা আছে, আমরা এই কথাগুলো তুলে ধরতে পারি। উনি ওই যে আলাপ স্ক্রিপ্টেড না, যে আলাপ আমি আপনি, এমনকি আপনি মিস্টার প্রণব শাহ আপনিও শুনবেন না, সেখানে উনি ফুসফুস করে বলতে পারবেন। একটা উদাহরণ দিয়ে শেষ করি, ইতিহাস নিয়ে এইটা সুবিধা যে তখনকার আলোচনা, যেমন ভারত খুব জোরে চাচ্ছিল যে আমাদের দিক থেকে গ্যাস রপ্তানি হোক, এটা তাদের দ্বিপাক্ষিক আলোচনায় আসুক, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান ছিল, সেটা এই আলোচনার আগে যে আলোচনা হয়, আলোচনার আগেও আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতে বাজপেয়ী তখন ভারতের প্রধানমন্ত্রী, এটা বাইল্যাটারাল টক, দ্বিপাক্ষিক আলোচনায় তারা আনেই নাই। তো সেইভাবে আমি আশা করব যে এটা একটা বিরাট সুযোগ। মূলত আসছেন তিনি বাঙালি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আরেকটা কথা, এই যে প্যান্ডেমিকে কি হবে, আমার একজন সাধারণ বাঙালি হিসেবে অভিজ্ঞতায় আমি বুঝেছি যে গত বছর আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা ম্যাচিওর স্টেপস নিয়েছেন। তারা যদি দরকার মনে করেন, তারা সেরকম একটা কঠিন পদক্ষেপ নেবেন, যদি মনে করেন দরকার নাই, করবেন না। তা আমার পক্ষে তো বলা খুব সহজ, কিন্তু আজকে প্রধানমন্ত্রী একটা স্টেপস নেবার সাথে সাথে কমার্স মিনিস্টার ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ফারুক খান, এক দল যারা বলবে যে এই দেশে বিনিয়োগ সর্বনাশ হয়ে যাবে, অর্থনীতি 6 মাস পরে ভঙ্গুর হয়ে যাবে, কিভাবে আপনি সাস্টেইন করবেন এই প্রায় 6 দশমিক প্রবৃদ্ধি, সব দিক চিন্তা ভাবনা করে আমার বিশ্বাস আছে ভবিষ্যতে যে পদক্ষেপ তারা নেবেন সেটা গুজবের কোনো প্রয়োজন নাই, সেটা চিন্তা ভাবনা করে ম্যাচিওর অভিজ্ঞতা সম্পন্ন সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। ইমতিয়াজ স্যার, মানে কি যুক্ত করবেন একেবারে সমাপনী? আমার মনে হয় অমর্ত্য সেনের সাথে নরেন্দ্র মোদীর ডিবেট বহুদিনের, যেখানে অমর্ত্য সেন অন্যতম ক্রিটিক, কোনো সন্দেহ নেই বিজেপির, বিশেষ করে বিজেপির জাতি তত্ত্ব যেভাবে নিয়ে এসেছে হিন্দুত্ব, সেই ব্যাপারে অমর্ত্য সেন খুবই স্পষ্ট তার পজিশন। ওদিকে আবার নরেন্দ্র মোদীও একাধিকবার বলেছেন অমর্ত্য সেনকে যেন সে দেশে এসে যেন এসব কথাবার্তা বলেন। তবে একটা মিলন তাদের ঘটেছে, কিন্তু সেটা হলো প্যান্ডেমিকের সময় অমর্ত্য সেন আবার প্রশংসাও করেছে যে না, নরেন্দ্র মোদী মোটামুটি ভাবে ভালো সামাল দিয়েছে।
আমাদের সাথে অমর্ত্য সেনের সম্পর্ক অনেক পুরনো, এটা মনে রাখতে হবে। নরেন্দ্র মোদীর চেয়ে অনেক পুরনো অমর্ত্য সেন, শুধু বাঙালি হিসাবে না, বাংলাদেশের উপর গবেষণার কারণে, মানে যেই কারণে উনি নোবেল পুরস্কার পেল, ওটার বড় অংশ বাংলাদেশের উপরে ভর করে পেয়েছে। এবং আমি মনে করি বিআইডিএস তার সাথে না থাকলে ওই সময় হয়তো ওই ধরনের গবেষণা করা সম্ভব হতো না। এবং সেই বাংলাদেশকে উনি দেখেছে, মানে যে ফ্যামিলির যদি বাংলাদেশ বলি, মানে যেখানে এন্টাইটেলমেন্টের কথা উনি তুলে নিয়ে এসেছেন, ওই যে গবেষণার প্রতি তার যে নিবিড় যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কিন্তু উনি বহু আগে কিন্তু বলেছেন যে বাংলাদেশ একটা রোল মডেল হতে যাচ্ছে। এবং তার মেইন এই কি বলা হয় ইকোনমিক গ্রোথের উপর ছিল না, তার চেয়ে বেশি ছিল কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। Exactly. আমাদের মনে রাখতে হবে যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু আসলেই বড় একটা মাপের। সেই জায়গায় আমি মনে করি যে নরেন্দ্র মোদী এখন অনেকটা বলতে গেলে অমর্ত্য সেনের পথে যাচ্ছেন, উল্টোটা না। তা আমরা আশা করব যে পুরোটাই যেন অমর্ত্য সেনের মতন থাকেন উনি। অসংখ্য ধন্যবাদ স্যার। ফারুক খান স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, আপনি ভাবতে থাকুন কি বলবেন, ততক্ষণে আমি হারুন হাবিব স্যারের সমাপনী বক্তব্য শুনবো। না, আসলে যে বিষয়টা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল আজকে, আমি মনে করি একটা ভালো আলোচনা হয়েছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু এটুকুনি সংক্ষিপ্ত করে বলতে পারি যে বাংলাদেশের মাটিতে আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোর যে মহা সম্মিলন ঘটেছে, তাদের পারস্পরিক কারো কারোর সাথে ভুল বোঝাবুঝি, কারোর সাথে সম্পর্কের বৈরিতা এবং বন্ধুত্ব থাকা সত্ত্বেও, এটা বোধহয় বাংলাদেশে একটা নতুন কূটনৈতিক অনুঘটকের কাজ সম্পন্ন করেছে। এখানে নিঃসন্দেহে আমি বলবো, নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও নতুন করে উদ্ভাসিত হচ্ছেন। নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 50 বছর আগে যেটা ঘটেছিল সেটা আবারও করে নতুন করে উদ্ভাসিত হচ্ছে। এবং আমি মনে করি ভারত বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের সম্পর্ক, যে ঐতিহাসিক সম্পর্ক, সেটাও আবার নতুন করে ঝালাই করবার সুযোগ এসেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। একদম থামতেই হচ্ছে, কারণ অনুষ্ঠান শেষ করার কথা ছিল 10:50, কিন্তু আমরা একটু বেশি করেছি। ফারুক খান স্যার, আপনাকে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। আমিও একইভাবে এটিএন নিউজকে এবং সঙ্গে আমরা বিজ্ঞ আলোচকবৃন্দ আমরা যে আলোচনা করেছি, আমার মনে হয় কয়েকটা বিষয় আমরা খুব স্পষ্ট করতে পেরেছি যে আজকে বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্রদের সাথে যে সম্পর্ক স্থাপন করতে পেরেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমাদের রজত জয়ন্তী পালন উপলক্ষে, এটা পৃথিবীতে বিরল। এবং নেইবারদের সঙ্গে সবসময় চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলিকে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করে আমরা যে সকলে মিলে একসাথে একত্রিত হয়ে কথা বলতে পেরেছি, আই থিঙ্ক এটা বিশ্বের জন্য একটা অনন্য দৃষ্টান্ত হবে। 2 নম্বর, বঙ্গবন্ধুকে নিয়ে যে আলোচনাটা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ যে কতদূর পৃথিবীতে আমরা বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করেছি, এটা আমাদের মনে রাখতে হবে এবং আমাদের এটাকে অব্যাহত রাখতে হবে। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে শুধু এখন আমরা বাংলাদেশ বা আমাদের নেইবার নয়, আন্তর্জাতিকভাবে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলেই যে বক্তব্য রেখেছেন সেইগুলিকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। আর 3 নম্বর, আরেকটা সুযোগ সৃষ্টি হয়েছে কোভিড-19 কে ঘিরে। এখন পর্যন্ত আমরা যা করেছি এটাকেও বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করেছে। আমার মনে হয় আমরা যদি সামনের এই যে এখনকার যে প্যান্ডেমিকের যে অবস্থাটা, দ্বিতীয় ওয়েভ, থার্ড ওয়েভ যাই বলি, এটাকে যদি ভালোভাবে মোকাবেলা করে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে যে কোনো ইমার্জেন্ট এই ধরনের একটা সিচুয়েশনকে মোকাবেলা করার যে সক্ষমতা বাংলাদেশের হয়েছে, এটা আমরা প্রমাণ করতে পারবো। এবং ফাইনালি আমি সবথেকে শেষে বলবো, বাঙালি জাতি বা পৃথিবীর যে কোনো জাতি তখনই সামনে এগিয়ে গেছে যখন তারা সঠিক নেতৃত্ব পেয়েছে। বাঙালি যখন সঠিক নেতৃত্ব পেয়েছিল বঙ্গবন্ধুর, তার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতার সংগ্রামে সফল হয়েছি, আমাদের মহান মুক্তিযুদ্ধে সফল হয়েছি, এবং আমরা পরবর্তীতে হেনরি কিসিঞ্জার যে যাই বলুক বাংলাদেশকে টিকিয়ে রাখতে সফল হয়েছি। আজকে একইভাবে যদি শেখ হাসিনার লিডারশিপের কারণে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসছে, বিশ্ব রোল মডেল। আমি আশা করি সঠিক নেতৃত্ব পেলে বাঙালি জাতি সামনে আরো এগিয়ে যাবে এবং 2041 সালের পূর্বেই ইনশাল্লাহ আমরা উন্নত রাষ্ট্র হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা হিসেবে আমরা
বাংলাদেশকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানাতে চাই। শুভরাত্রি।